সবাইকে স্বাগতম আরও একটি লেকচারে। আজকে আমরা লেকচার 2 তে আলোচনা করব যে বিভিন্ন স্বতঃসিদ্ধ বা শর্ত বা এক্সিওম। আমরা আলোচনা করছিলাম রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 নিয়ে। স্বতঃসিদ্ধ বা শর্তগুলো কোনগুলো, যেগুলো আমাদের কিছু কি আছে, আমাদের কন্ডিশন যেটা সবসময় কি সত্য বলে ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে কি স্বতঃসিদ্ধ। কীরকম হইতে পারে, মনে করো যে রিয়েল নাম্বারের সাথে আমি যদি কি করি, রিয়েল নাম্বার কি করি, যোগ করি, তাহলে অবশ্যই সেই সংখ্যাটা কি হবে, রিয়েল নাম্বারই হবে। এরকম বেশ কিছু কি আছে আমাদের স্বতঃসিদ্ধ আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। ক্লিয়ার? এই স্বতঃসিদ্ধকে মূলত আমাদের 4টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। কি কি? প্রথম হচ্ছে কি আমাদের সম্প্রসারণ স্বতঃসিদ্ধ বা এক্সটেন্ডেড এক্সিওম। এরপর হচ্ছে ফিল্ড এক্সিওম, অর্ডার বা ক্রম এক্সিওম, সম্পূর্ণতা বা কমপ্লিটনেস এক্সিওম। এগুলোর অনেক আলোচনা আছে ডিপ। এখন এই লেকচারটা আমি এখানে কি করব, প্রথম বর্ষের ফান্ডামেন্টালে তোমরা অবশ্যই এই এক্সিওম সম্পর্কে বা স্বতঃসিদ্ধ বা শর্ত সম্পর্কে আলোচনা এগুলো জেনেছো। তারপরেও আমাদের এগুলো যেহেতু আমরা এখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হবে, আমাদের এগুলো জানা লাগবে। আমি কি করেছি, এই যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের ওখানে যে আলোচনা করেছি, ওখানে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি, সেটা আমি এই ভিডিওর সাথে কি করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। তাহলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। একই টপিক বারবার পড়ানোর বিষয়টা, মানে আমি যেহেতু আমি ওখানে সম্পূর্ণ আলোচনা করেছি, সেটা আমি এখানে কি করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এখন তোমরা সেটা দেখেই মোটামুটি কি করবে, এক্সাম সম্পর্কে খুব কমপ্লিট একটা ধারণা পাবা। আমরা এরপরে লেকচার 3 থেকে কি করব, বাদ বাকি উপপাদ্য সমাধান করব। তাহলে এখন তোমরা বাদ বাকি ভিডিওটা শেষ করে লেকচার 3-তে দেখা হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে বাস্তব সংখ্যা গোষ্ঠী, রিয়েল নাম্বার সিস্টেম। এখন এই রিয়েল নাম্বার সিস্টেম অধ্যায়টিতে আমাদের বেশ কিছু থিওরাম আছে, কিছু স্বীকার্য আছে এবং কিছু অল্প একটা দুটি প্রবলেম আছে। এই ভিডিওতে আমরা এই সকল ধরনের স্বীকার্য, প্রবলেম এবং এক্সাম্পল সলভ করব। প্রথমে অধ্যায়টির নাম হচ্ছে যে বাস্তব সংখ্যা গোষ্ঠী। বাস্তব সংখ্যা কি? সংখ্যা আমরা জানি যে সংখ্যা আমরা প্রতিনিয়ত আমরা কি নিত্য নতুন আমরা মানে ম্যাপ করতে গেলে বা যে কোনো কাজ করতে আমরা সংখ্যা ব্যবহার করি। সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা বাস্তব, একটা হচ্ছে কি জটিল সংখ্যা। বাস্তব সংখ্যা হচ্ছে কি, আমরা এক্স অক্ষ বরাবর যেটা লিখে, আমরা যদি অ্যাক্সিস অঙ্কন করি, এটা হচ্ছে এক্স, এটা কি ওয়াই। সবাই সংখ্যা রেখা জানি, এটা 0, এই পাশে গেলে কি হতে +1, এই পাশে গেলে +2, -1 -2, এখানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আমরা বাস্তব অক্ষ মানে এক্স অক্ষ বরাবর যে অক্ষটা বিবেচনা করি, সেই বাস্তব সংখ্যার সাথে বেশি পরিচিত। তাহলে 0, +1, +2, ডান পাশে গেলে +ইনফিনিটি পর্যন্ত, যদি বাম পাশে আসে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে সংখ্যাটাকে হিসাব করা হয়, সেটা হচ্ছে বাস্তব সংখ্যাটাকে। এটা ছাড়াও আরেকটা রেখা আছে, সেটা হচ্ছে কাল্পনিক রেখা, যেটা আমরা জটিল সংখ্যা আলোচনা করবো আর কি। তারপর আমরা যদি মনে রাখি যে ওয়াই অক্ষ বরাবর যে সংখ্যা রেখা কল্পনা করা হয়, সেটা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। একে আই দ্বারা প্রকাশ করা হয়। ইমাজিনারি নাম্বার যদি উপরে হয় তাহলে +i, আরো 2 ঘর গেলে 2i, উপরে গেলে 3i, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। একই রকম ভাবে নিচে গেলে -i, -2i, -3i। যাই হোক, এটা আমাদের মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিসটা আমাদেরই দরকার, বাস্তব অক্ষটা আমাদের আলোচনার বিষয়। বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল প্রকার ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। অর্থাৎ আমরা রুটের ভিতরে যদি কি থাকে, পজিটিভ নাম্বার থাকে, নেগেটিভ নাম্বার যদি না থাকে, সেটা হচ্ছে কি নাম্বার, কি সংখ্যা? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আমরা বললাম ধনাত্মক, ঋণাত্মক শূন্য এবং ধনাত্মক সংখ্যাকে কি বলে? বাস্তব সংখ্যা বলে। আচ্ছা, বাস্তব সংখ্যার বেশ কিছু আবার কি আছে, প্রকারভেদ আছে, যেটা আমরা আগে জানি। তারপরে এখানে একটা আলোচনা করি সংখ্যাকে, যে বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সংখ্যা মূলদ সংখ্যা, একটা কি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যাকে কি করা যায়, p/q অর্থাৎ ভগ্নাংশ আকারে কি করা যায়, প্রকাশ করা যায়, তাদেরকে কি বলে? মূলদ সংখ্যা বলে। আর কিছু কিছু আছে কি প্রকাশ করা যায় না, যেমন √7, √5, √11, এগুলো হচ্ছে সব কি অমূলদ সংখ্যা, তাদের কি করা যায় না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? q দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে মূলদ সংখ্যা। কিউ প্রাইম হচ্ছে অমূলদ সংখ্যা, তাদেরকে কি করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না। এদের p/q আকারে প্রকাশ করা যায়, এদের p/q আকারে কি করা যায় না, প্রকাশ করা যায় না। এই হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ p/q ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এদেরকে আবার কি করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ভগ্নাংশ, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা।
তাহলে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা কি, যে মানে পূর্ণ আকারে থাকবে, মনে করে 3/4 এটা একটা ভগ্নাংশ, আর পূর্ণ মানে কি শুধু 5, যদি এর নিচে মনে মনে কি আছে 1 আছে, তবে আমরা আপাতত দৃষ্টিতে মনে করি এটা কি পূর্ণ সংখ্যা, যাদের কি নাই নিচে ভগ্নাংশ নাই। তাহলে ভগ্নাংশ আমরা জানি, পূর্ণ সংখ্যা জানি। পূর্ণ সংখ্যা আবার কয় প্রকার, দুই প্রকার, যেটা আঁকলাম আর কি, রিয়েল অ্যাক্সিস 0, বাম পাশে গেলে নেগেটিভ, ডান পাশে গেলে কি পজিটিভ। আর পজিটিভ নাম্বারকে কি বলা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, বা আমরা বলতে পারি কি যে স্বাভাবিক সংখ্যা, যাকে এন দ্বারা প্রকাশ করা হয় আর কি। পূর্ণ সংখ্যা কয় প্রকার, 3 প্রকার, ঋণাত্মক পূর্ণ এবং কি এখানে পূর্ণ হবে না, সরি এখানে হবে শূন্য, ঋণাত্মক শূন্য, ধনাত্মক শূন্য এবং কি ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা হচ্ছে কি সকল পজিটিভ নাম্বার, যাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। শূন্য মানে তো শূন্য, আর নেগেটিভ মানে কি 0 থেকে বাম পাশে যেটা গেলে আর কি, সেটা হচ্ছে কি নেগেটিভ নাম্বার। এগুলো আমরা মোটামুটি জানি, তারপর আমরা আপাতত আলোচনা করলাম। কিন্তু আমাদের স্বীকার্য সময়, এই অধ্যায়ের মুখ্য বিষয় হচ্ছে স্বীকার্য সময়, এটা আমাদের একটু হালকা পাতলা বুঝতে হবে, এবং ম্যাথে প্রুফ করতে হবে, বা প্রুফ তো না আর কি, আমরা ম্যাথে আমরা অ্যাপ্লাই করবো আর কি। স্বীকার্য মানে কি, লেটসে আমরা প্রমাণ আর স্বীকার্যের মধ্যে একটু কিঞ্চিত তফাৎ আছে। যে আমরা মনে করি যে 10 এবং 5 যোগ করলে কত হচ্ছে, প্রমাণ হচ্ছে। এখন এটা আমি বললাম যে প্রমাণ করে দেখো, এটা প্রমাণ করা যায়, যদিও ভিন্ন ভিন্ন প্রসেসে প্রমাণ করা যায়, কিন্তু বিজ্ঞানীরা বা গণিতবিদরা কি করেছে, এটা প্রমাণ না করে বলে দিয়েছে বিভিন্ন কি তত্ত্ব দিয়েছে। কিরকম, এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা কি রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার এবং রিয়েল নাম্বার যদি যোগ করি, যে রেজাল্টটা পাবো সেটাও আমরা কি পাবো, রিয়েল নাম্বারই পাবো। এটা প্রমাণের দরকার নেই, প্রমাণ না করে স্বীকার্য হিসেবে বর্ণনা করে দিয়েছে। মানে কি, দুটি রিয়েল নাম্বার যোগ করলে অবশ্যই এটা কি হবে, রিয়েল নাম্বারই হবে। এগুলো মূলত আমাদের 4টা মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা প্রক্রিয়া চিহ্ন বা এই অপারেশনের মাধ্যমে কি করা হয়, এগুলো সমস্ত স্বীকার্য বর্ণনা করা হয় মূলত। কারণ সংখ্যা আবিষ্কার হচ্ছে বেশি দিন হয়নি, মাত্র 100 বছর বা এরকম আর কি। তাহলে এই অল্প সময়ে সংখ্যার অনেক বিস্তার, মানে কি বিস্তার হয়েছে। মূলত আদিমকালে বা অর্থাৎ 100 বছর আগে যখন সংখ্যা নিয়ে রিসার্চ করা হয়েছে, মূলত এই 4টা প্রক্রিয়া যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে কি সমস্ত হিসাব নিকাশ করা হয়েছে। তাহলে আমরা স্বীকার্য হচ্ছে যাদের সূত্র আকারে প্রকাশ না করে তত্ত্ব আকারে দেওয়া হয়েছে আর কি। মানে সূত্র ডিরেক্ট প্রমাণ না করে আমরা বলি কি যে দুটো রিয়েল নাম্বার যোগ করলে কি হয়, রিয়েল নাম্বার হয়, এটা একটা স্বীকার্য। আবার ভাগ করলে একটা স্বীকার্য, গুণ করলে আরেকটা স্বীকার্য। প্রত্যেক সংখ্যার সাথে 0 গুণ করলে কি হয়, 0 যোগ করলে কি হয়, প্লাস করলে কি হয়, ভাগ করলে কি হয়, সমস্ত প্রকার কি এগুলো হচ্ছে কি কথাবার্তা হচ্ছে স্বীকার্য। আমরা কি করবো, স্বীকার্য হিসাব নিকাশ করে বা স্বীকার্য বর্ণনা করে আমরা কি করবো, বিভিন্ন থিওরাম সলভ করবো। যেমন 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়, বা 0 -1 আর +1 যোগ করলে কত হয়, 0 হয়। এখানেও বেশ কিছু কি আছে, স্বীকার্য আছে। আমরা তো নর্মালি ডিরেক্ট কি করি, -1 +1 যোগ করি, কিন্তু এর ভিতরে কিছু কি আছে, আমাদের বিভিন্ন অপারেশন বা স্বীকার্য লুকায়িত আছে। আমরা এগুলো আস্তে আস্তে কি করবো, একটু বিশ্লেষণ করে বর্ণনা করবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মূলত কি স্বীকার্য। তাহলে বাস্তব স্বীকার্যগুলো কি আছে, মূলত বাস্তব সংখ্যা স্বীকার্য কয়টা আছে, 4টা। আমরা 4টা স্বীকার্যে অল্প পরিসরে আলোচনা করবো, খুব ডিপলি আলোচনা করবো না। প্রথমে আছে কি সম্প্রসারণ স্বীকার্য, এরপর আছে কি ফিল্ড স্বীকার্য, এরপর ক্রম স্বীকার্য এবং সম্পূর্ণতা স্বীকার্য। সম্পূর্ণতা স্বীকার্য মূলত আমাদের ব্যবধি সম্পর্কে ধারণা দেয়। আর এই দুইটা স্বীকার্য সবচেয়ে ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিল্ড স্বীকার্য, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এরপর আমরা ক্রম স্বীকার্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন আমরা কি করবো, আস্তে আস্তে এই 4টা যে স্বীকার্য আছে, এই 4 প্রকারের স্বীকার্য, বাস্তব সংখ্যা স্বীকার্য কয় প্রকার, 4 প্রকার। কি কি, বাস্তব সংখ্যা, সম্প্রসারণ, ফিল্ড, ক্রম এবং কি সম্পূর্ণতা। এই স্বীকার্য সমূহ এখন আমরা আস্তে আস্তে জানবো। এখন আমরা স্বীকার্য নিয়ে আলোচনা করব। 1 নম্বর স্বীকার্য হচ্ছে সম্প্রসারণ স্বীকার্য। সম্প্রসারণ স্বীকার্য হচ্ছে যে বাস্তব সংখ্যার সেট আর এর অন্তত পক্ষে 2টি ভিন্ন সদস্য থাকবে। মনে করি একটা সেট আছে বা একটা সংখ্যা রেখা আছে, তার অবশ্যই কি থাকবে, 2টা প্রান্ত থাকবে, এবং 2টি প্রান্তের 2টি কি থাকবে, রিয়েল নাম্বার থাকবে। এই হচ্ছে আমাদের কি প্রথম স্বীকার্য, যেটা কি সম্প্রসারণ স্বীকার্য আর কি। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফিল্ড স্বীকার্য। ফিল্ড স্বীকার্য কি, ফিল্ড স্বীকার্যকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যে বাস্তব সংখ্যার কি যোগ এবং গুণ স্বীকার্যগুলোকে একত্রে বলে আমাদের ফিল্ড স্বীকার্য বলে, এবং এটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছে এবং আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা যোগ এবং গুণ একসাথে কি করবো, ব্যাখ্যা করবো। যোগ মানে এডিশন, এটাকে দ্বারা প্রকাশ করেছে A থেকে A5, আর গুণ মানে মাল্টিপল, M দ্বারা প্রকাশ করেছে। এখন আমরা কি করব, যে প্রথমে যে বিধিটা আছে যোগ স্বীকার্য, সেটা হচ্ছে আবদ্ধ বিধি। কি বিধি, আবদ্ধ বিধি। আবদ্ধ বিধি কি বলেছে, যদি for all A belongs to R,
তাহলে a প্লাস b সমান কত হবে আর হবে। এটা কি, এটা দ্বারা আসলে ওরকম কিছু বোঝা যাচ্ছে না, আমরা যদি এক্সাম্পল নাম দিয়ে আসলে হবে না। মনে করি দুটি রিয়েল নাম্বার আছে, যেটা কি যে কোনো সংখ্যা আছে যেটা কি রিয়েল নাম্বার সদস্য, সেটা যে কোনো সংখ্যা হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। ওকে, তাহলে আমি বললাম যে দুটি সংখ্যা সেটা কি কি, যে আমি যদি নিচে একটু দেখাই, 2 এবং 3 যোগ করলে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে 2 রিয়েল নাম্বার, 5 ও কত 3 ও কি রিয়েল নাম্বার, তাহলে দুটি সেট ফোরাল মানে যে কোনো হতে পারে। দুটি উপাদান যদি রিয়েল নাম্বারের সদস্য হয় তাদের যোগফল কত হবে, অবশ্যই রিয়েল নাম্বার হবে। যোগফলটা কি হবে, রিয়েল নাম্বারের কি হবে, একটা সদস্য হবে। সহজ কথা, যেটা প্রথমে বলেছিলাম, এটা ছিল যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে কি একই কথা, যদি এ বি দুটি সংখ্যা হয়, সংখ্যার ক্ষেত্রে যদি কি হয় বাস্তব সংখ্যা হয়, রিয়েল নাম্বার হয়, তাহলে তাদের যে গুণফলটা আছে সেটাও কি হবে, রিয়েল নাম্বারের একটা অংশ হবে। তাহলে এ এবং বি, তাহলে 2 আর 3 যদি আমি গুণ করি, 2 ইন্টু 3 হিসাব করলে গুণ করলে কত আসতেছে 6 আসতেছে। তাহলে এটাও রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার, এটাও কি রিয়েল নাম্বার। তাহলে 2 এবং 3 গুণ করলে 6, যেটাও কি রিয়েল নাম্বারের একটা কি অংশ। বোঝা গেল, খুবই সহজ, মনে রাখলে হবে। তাহলে আমাদের প্রথম নিয়মটা গেল কি, আবদ্ধ বিধি শেষ। তাহলে আবদ্ধ বিধি হচ্ছে কি, যে কোনো দুটো সংখ্যার রিয়েল নাম্বারের যোগফল অবশ্যই কি রিয়েল নাম্বারের একটা কি হবে, অংশ হবে। বোঝা গেল। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংযোজন। এটা থেকে বোঝা যাচ্ছে কি করবে, সংযোগ ঘটাবে। কি ঘটাবে, সংযোগ। তিনটি ভিন্ন ভিন্ন সেট নিলাম আমরা, কি নিলাম, এ বি এবং কত সি, যেটা রিয়েল নাম্বারের অংশ। সেটা কি হইতে পারে 2 প্লাস 3 প্লাস 4। তাহলে এদের যে যোগফল আছে, আমরা কি করব, যোগটা কি করব, ব্র্যাকেটের মাধ্যমে প্রথমে 2 আর 3 আগে যোগ করব। যোগ করলে কত হয়, 2 আর 3 যোগ করলে 5, 5 প্লাস 4 হিসাব করলে কত হচ্ছে 9। এটা যদি আমরা কি করি, বিনিময় করি, সংযোজন করি, সংযোজনটা কিভাবে করি, যে 2 প্লাস 3 প্লাস 4, মানে আগে পরে যুক্ত করবো, আগে পরে যদি করি তার রেজাল্ট কি আসবে, একই আসবে। তাহলে 2 প্লাস, আমরা জানি ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, 3 আর 4 যোগ করলে কত হয় 7, 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে। তাহলে আমরা যেভাবে করি আগে পরে যোগ করলে আমাদের রেজাল্ট কি আসবে 9, যেটাও কি নাম্বার, আমাদের রিয়েল নাম্বারের একটা কি হবে, অংশ হবে। শেষ। এই ছিল আমাদের কি সংযোজন বিধি। তাহলে সংযোজন বিধি কি, যে সংযোগ ঘটাবে, ঠিক আছে। তবে আমি যদি আলাদা আলাদা সেগমেন্টে কাজ করি, ব্র্যাকেটের কাজটা আগে করি, বাকি অংশ পরে করি, তাও আমাদের রেজাল্ট কি আসবে, সেম আসবে, এবং সেটা রিয়েল নাম্বারের অংশ হবে। আর যদি গুণের ক্ষেত্রে দেখি, যে তিনটা সেট আছে এবিসি, তাহলে আমরা যদি গুণ করি কত কত 2 3 4, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4, 2 ইন্টু 3 ইন্টু 4, তাদের এটাও রেজাল্ট কি আসবে, সেম আসবে। 3 দুগুণে 6, 6 ইন্টু 4, 4 6 24, এখানে কত আসবে 2 ইন্টু 3 4 12, 12 দুগুণে কত হচ্ছে 24 হচ্ছে। এই হচ্ছে আমাদের কি বিধি, সংযোজন বিধি। তাহলে সংযোগ ঘটাবে যদি আমরা কি করি, আলাদা আলাদা সেগমেন্টে করি। মূলত সব কাজ কি করে, আমাদের সব সংযোগ ঘটে। কিভাবে ঘটে, ব্র্যাকেটের কাজটা আগে করে, তারপর কি পরের অংশ কাজ করে। যোগ এবং গুণের ক্ষেত্রে আমরা যদি আগে পরে করি, রেজাল্ট কি আসবে, সেম আসবে। 3 নম্বর হচ্ছে কি, এককের অস্তিত্ব বিধি। তাহলে একক মানে কি, আমাদের কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। বিষয়টা এরকম না, একক মানে হচ্ছে যেটা আছে ওইটাই যদি থাকে, সেটা হচ্ছে এককের অস্তিত্ব বিধি। লেটস আমাদের মনে আছে, যদি আমরা এ ধরি, তাহলে এর ক্ষেত্রে আমাদের এই যোগের ক্ষেত্রে বলতেছি, যদি এই থাকতে হয় তাহলে এর সাথে কত যোগ করতে হবে, 0 যোগ করতে হবে, তাছাড়া উপায় নেই। মনে করি আমার কাছে সংখ্যা আছে কত 5, তাহলে আমাদের 5 ইনপুট হচ্ছে 5, আমাদের আউটপুট কত দরকার, 5 দরকার। সেজন্য আমরা কি করতে পারি, যোগ করতে হলে আমাদের 5-এর সাথে কত যোগ করতে হবে, 0 যোগ করতে হবে, যেহেতু আমরা কি পড়তেছি, যোগ স্বীকার্য। তাহলে সংখ্যা যদি যে কোনো একটা নাম্বার নেই, সেটা কত 5, 0 যোগ করলে কত আসতেছে 5। তাহলে আমি বলতে পারি a প্লাস 0 সমান কত হচ্ছে, এই হচ্ছে। এটা ছিল কার ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে। এখন গুণের ক্ষেত্রে কি 0 যোগ করা যাবে, 0 যোগ করলে কি ওই সংখ্যা পাবো, কোনোদিনই না। সেক্ষেত্রে আমাদের কি নিতে হবে, আমাদের নিতে হবে যে মনে করি 5 এর সাথে কত কি করতে, যে তোমরা গুণ স্বীকার্য করতেছো, সংযোজন বিধি শেষ। এককের অস্তিত্ব বিধি, যোগের ক্ষেত্রে কি করতে হবে, 0 যোগ করতে হবে। কিন্তু গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 1 করতে হবে, তাছাড়া অপশন নাই। কারণ যদি 5 এর সাথে কি করি, 0 গুণ করি, 0 হবে, যেটা কিনা একক হচ্ছে না। কারণ যেটা আছে ওইটাই কি করতে হবে আমাদের, পাইতে হইলে। এককের অস্তিত্ব মানে যা আছে সেটাই যদি পাইতে হয়, তাহলে আমাদের গুণের ক্ষেত্রে কি করতে হবে, 1 যোগ করতে, গুণ করতে হবে। তাহলে 5 ইন্টু 1 মানে গুণ করলে কত হচ্ছে, 5 হচ্ছে। আমরা বলতে পারি a ইন্টু 1 সমান কত হচ্ছে a। তাহলে যোগের ক্ষেত্রে 0 0 যোগ করতে হবে, গুণের ক্ষেত্রে কি যুক্ত করতে হবে, 1 যুক্ত করতে হবে, গুণ করতে হবে। এটাই হচ্ছে এককের অস্তিত্ব বিধি। আবার বলছি, এককের অস্তিত্ব বিধির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে যোগের ক্ষেত্রে 0 যোগ করতে হবে, গুণের ক্ষেত্রে 1 গুণ করতে হবে। কেন, কারণ আমাদের যা ইনপুট আছে আমাদের সেটা কি করতে হবে, পেতে হলে আমাদের যোগের ক্ষেত্রে 0 যোগ করতে হয়, গুণের ক্ষেত্রে 1 যোগ করতে, গুণ করতে হয়।
এরপর আছে বিপরীতের অস্তিত্ব বিধি। আমরা জানি যে কোনো সংখ্যার কি দুটি বিপরীত রাশি থাকে, একটা হচ্ছে যোগাত্মক বিপরীত, একটা হচ্ছে কি গুণাত্মক বিপরীত। মনে করি 5 একটা সংখ্যা, এর বিপরীত রাশি কয়টা হয়? দুইটা হয়, একটা হচ্ছে যোগাত্মক, একটা কি গুণাত্মক। তাহলে যোগাত্মক বিপরীত, তাহলে 5 এর যোগাত্মক বিপরীত কত হচ্ছে? -5, আর হচ্ছে গুণাত্মক বিপরীত কত হচ্ছে? 1/5। এটা মনে রাখতে হবে। যে কোনো রাশি যোগাত্মক মানে বিপরীত রাশি কয়টা থাকে? দুইটা, একটা যোগাত্মক, একটা কি গুণাত্মক। যোগাত্মক মানে বোঝা যাচ্ছে যে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস, আর গুণাত্মক মানে কি হবে? 5 থাকলে 1/5, মানে ভগ্নাংশ হবে, উল্টে যাবে আর কি। তাহলে যোগের ক্ষেত্রে আমাদের বিপরীত কি করতে হবে? বিপরীতের অস্তিত্ব বিধি, মানে যা আছে তার ইনভার্স করতে হবে। তাহলে ইনভার্স মানে কি? বিপরীত মানে কি? যদি যোগের ক্ষেত্রে হয় তাহলে চিহ্ন পাল্টে দিতে হবে, আর গুণের ক্ষেত্রে কত হয়? ভগ্নাংশ করে দিতে হবে। সিম্পল হিসাব, বোঝা গেল? তাহলে 5 যদি হয় একটা রাশি, তাহলে 5 এর যোগাত্মক বিপরীত কত হবে? -5। তাহলে 5 প্লাস এর যোগাত্মক বিপরীত -5, তাহলে হিসাব করলে কত আসতেছে? 0 আসতেছে। আবার যদি গুণের ক্ষেত্রে হিসাব করি তাহলে 5 কি হবে? এর সাথে কত গুণ করতে হবে? আমার সাথে 5 এর গুণাত্মক বিপরীত হচ্ছে কত? 1/5। তাহলে হিসাব করলে কত আসতেছে? 1। তাহলে এইটা তো মনে রাখতে হবে যে বিপরীতের অস্তিত্ব বিধি মানে সবসময় যে 0 হবে এরকম না, 1ও হইতে পারে। 1 কোন ক্ষেত্রে হবে? গুণের ক্ষেত্রে হবে, আর যোগের ক্ষেত্রে কত হবে? 0 হবে। তাহলে আমরা বলবো এখন বিপরীতের অস্তিত্ব বিধি হচ্ছে যোগের ক্ষেত্রে যে সংখ্যা আছে তার সংখ্যার কি হবে? বিপরীত চিহ্ন নিতে হবে। এ থাকলে -a নিতে হবে। আমরা বলতে পারি a প্লাস -a সমান কত হয়? 0। আর যদি গুণের ক্ষেত্রে থাকে তাহলে কত হবে? a এর সাথে 1/a গুণ করলে কত হয়? 1 হয়। এই হচ্ছে আমাদের কি বিপরীতের অস্তিত্ব বিধি। এগুলো খুব ভালোভাবে খেয়াল রাখলে আমাদেরকে একদম সহজে লেখা যায় আর কি। এরপরে সর্বশেষ বিনিময় বিধি, যেটা একদম সহজ। মনে করি দুটা মার্কার আছে, দুটার দামই এক্সাম্পলের জন্য ধরে নিলাম 25 টাকা করে। এটা একটা 25 টাকা, এটা একটা 25 টাকা। এখন কোনো কারণে আমার এখন লাল মার্কারটা দরকার, আমার ফ্রেন্ডের কাছে আছে মনে করি কালো মার্কার, আমার কাছে এটা দরকার, বা এটা দোকানদারের কাছে আছে, দুইটি কালো আছে লাল আছে, আমি ভুলে কি করেছি? লালটা কিনে ফেলছি। এখন আমাদের কালোটা দরকার, সেক্ষেত্রে আমি কি করতে পারি? বিনিময় করতে পারি, কারণ কি দাম যেহেতু সেম, সুতরাং আমার কোনো কি টাকার এক্সচেঞ্জ বা এক্সট্রা টাকা দিতে হবে না। এটা হচ্ছে বিনিময়। তাহলে এর জায়গায় বি, বি এর জায়গায় কি, এ করলে মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, সেটা হচ্ছে কি বিনিময়। তাহলে যোগের ক্ষেত্রে বিনিময় কি হবে? যে দুটি সংখ্যা 3 এবং কত 4, 3 প্লাস 4 যোগ করলে যে কথা, 4 প্লাস 3 কি কথা? একই কথা। তাহলে বিনিময় হচ্ছে এটাই, একের সাথে কি অদল বদল যদি করি তাহলে কি হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা হচ্ছে বিনিময় বিধি। এ বি যদি আর সদস্য হয়, এ প্লাস বি যে কথা, বি প্লাস একই কথা, একই কথা। তাহলে 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে, আবার 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 7 হচ্ছে। গুণের ক্ষেত্রেও সেম, যে 3 আর 4 যদি গুণ করি 12, 4 ইন্টু 3 গুণ করলে কত হচ্ছে? 12। তাহলে আমি বলতে পারি a ইন্টু বি সমান b ইন্টু কত হয়? a। এই হচ্ছে আমাদের যে বিধি। কি বিধি? যে যুগের স্বীকার্য, গুণের স্বীকার্য, যে ফিল্ড স্বীকার্য, খুব ইম্পর্টেন্ট। এটা কি প্রায় সময় আসতে দেখা যায়। এরপর আমরা কি আরো যে দুটি স্বীকার্য আছে সেই দুই স্বীকার্য নিয়ে এখন আলোচনা করব। 3 নম্বর স্বীকার্য কি বলেছে? যে ক্রম স্বীকার্য। স্বীকার্য মানে ক্রম মানে একটি বিন্যাস, কিভাবে আমি সাজাইতে পারি, কিভাবে কম্বিনেশন করতে পারি, এই হচ্ছে আমাদের কি বিন্যাস। এখন আমাদের প্রথম এখানে 4টা কি আছে? স্বীকার্য আছে। যেহেতু ক্রম যার ইংলিশ হচ্ছে অর্ডার, সেজন্য ও দ্বারা প্রকাশ করেছে। ও 1 থেকে শুরু করে ও 4, 4টা স্বীকার্য আছে। যে প্রথমে কি বলবো? বিন্যাস মানে সাজানো। আমরা জানি যদি দুইটা সংখ্যা নেই, এ এবং কত নেই? বি নেই, এই দুইটা সংখ্যা কি নেই? এ বি রিয়েল নাম্বার হয়, এদের ভিতরে আমি কি মানে ছোট বড় সমান দেখাই, তাহলে আমাদের সর্বোচ্চ কম্বিনেশন কয়টা হইতে পারে? 3টা হইতে পারে। কি কি? প্রথম হচ্ছে যে এ থেকে কি বি বড় হইতে পারে, প্রথমে এ বড় বি ছোট হইতে পারে, আবার কি যে বি বড় এ ছোট হইতে পারে, আবার এ এবং বি পরস্পর কি হইতে পারে? সমান হইতে পারে। 3টা শর্তই তো হয় মূলত। তাহলে আমরা মনে করি একটা সংখ্যা নেই 5 এবং কত 6। মনে করি এখানে কত? 5 বড় কার থেকে? 4 থেকে। আবার কি বড়? যে 4 বড় কার থেকে? 3 থেকে। তাহলে এখানে এ বড় বি থেকে, এখানে কি বি বড় কার থেকে? এ থেকে হইতে পারে। আবার দুইটা সমান হইতে পারে, 4, 4 হইতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের কি প্রথম স্বীকার্য। প্রথম স্বীকার্য দুটি সংখ্যা নেই, তাহলে এদের ভিতরে কম্বিনেশন কয়টা হইতে পারে? সর্বোচ্চ 3টা হইতে পারে। এ বড় বি ছোট, আবার বি বড় এ ছোট, আবার দুইটা কি হইতে পারে? সমান হইতে পারে। তাহলে অর্ডারের প্রথম অংশ শেষ। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে যে যদি
দুটি সংখ্যা আমি কি নেই, তিনটি সংখ্যা হিসাব করি, এ বি সি রিয়েল নাম্বার হয়, তাহলে আমাদের এর থেকে যদি বি বড় হয় এবং বি থেকে যদি সি বড় হয়, তাহলে আলটিমেটলি এ থেকে কি হবে, সি বড় হবে। একদম সহজ কথা, আমি তিনটা সংখ্যা নিয়ে সেই কিনে নিলাম, এ বি এবং কত সি। তাহলে প্রথমে এ থেকে বি বড়, তারপর কি বি থেকে সি বড়, তাহলে আলটিমেটলি এ থেকে সি বড় হচ্ছে। সংখ্যা দিয়ে হিসাব করলে ক্লিয়ার হবে। মনে করি এটার নাম মান 5, এটা 4, এটা কত 3। তাহলে প্রথম শর্তে কি আছে, এ থেকে কত বড় হবে যদি বি হয়, তাহলে 5 থেকে অবশ্যই কত 4 বড়। দ্বিতীয় শর্তে কি বি থেকে সি, মানে কি 4 থেকে কত বড় 3 বড়। তাহলে আলটিমেটলি কি 5 কি 3 থেকে বড় না, বড়ই তো। আমি বলতে পারি 5 ইজ গ্রেটার দেন 3, তাহলে 5 থেকে কি বড় 3 বড়, বোঝা গেল। এখন 3 নাম্বার শর্তটা হচ্ছে যে এখন এ থেকে বড় বি হয়। দুটি শর্তটা হচ্ছে কি, এ থেকে কি হয় বি বড় হয়। তাহলে আমি যদি একই সংখ্যা যোগ করি, তাহলে এর সাথে যদি আমি কি করি সি যোগ করি, বি এর সাথে যদি কি করি সি যোগ করি, তাহলে অবশ্যই এটা কি হবে বড় হবে, এটা কি হবে ছোট থাকবে। এখানেও এক্সাম্পল দ্বারা ক্লিয়ার কনসেপ্ট হবে। আমি দুটা সংখ্যা কল্পনা করি, এ মনে করি 5 বা 7, বি মনে করি কত 6। তাহলে 7 বড় কার থেকে 6 থেকে, আমি যদি একই সংখ্যা যোগ করি, যে কোনো সংখ্যা হইতে পারে, সি যে কোনো র্যান্ডম যে কোনো নাম্বার মনে করি 3, তাহলে 7 এর সাথে 3 যোগ করব, এখানে 6 এর সাথে কত যোগ করব 3, তাহলে 7 আর 3 যোগ করলে কত হচ্ছে 10 হচ্ছে, এখানে কত হচ্ছে 9। তাহলে সব ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে লেফট সাইড মানে কি বাম পক্ষ বড়ই হচ্ছে, এটা কি হচ্ছে বড়ই হচ্ছে, এই অংশটা বড়ই হচ্ছে। তো সমমানের দুটো অংশ কি করি যোগ করি, সমমান কেন, কারণ এখানে কি যে সি যোগ করা হয়েছে, এখানেও সি, মানে মানটা কি হতে হবে সেম হইতে হবে, তাহলে যোগের ক্ষেত্রে কি হবে সেম হবে, বোঝা গেল। এরপরে গুণের ক্ষেত্রে সেম কথা, যদি দুটি মান যদি এ বি সি হয়, তাহলে এ থেকে বি বড় হয় এবং সি অবশ্যই 0 থেকে বড় হয়, কারণ 0 হলে তো আবার হিসাব মিলবে না, কারণ যেহেতু গুণ, কারণ এর সাথে সামথিং গুণ করলে কি যাবে ঝামেলা কিন্তু বাইরে যাবে। সেক্ষেত্রে সি এর মান যদি 0 থেকে বড় হয়, এর মান যদি বি থেকে বড় হয়, আমি সেম রাশি যদি গুণ করি, সেটা অবশ্যই 0 থেকে কি হতে হবে বড় হইতে হবে। তাহলে 5 ইন্টু মনে করি, আচ্ছা আমি আগে ম্যানুয়ালি দেখাই, এর সাথে কত গুণ সি গুণ করি, তাহলে বি এর সাথে সি গুণ কি হবে বড় হবে। তাহলে একই সংখ্যা আমি ধরি এ 7 এবং কত 6, এর মান আমি 7, বি এর মান কত ধরেছি 6। সেম সংখ্যা সি একটা সংখ্যা, এখানে সি কত ধরেছিলাম, এখানে সি ধরেছিলাম 3। সেম সংখ্যা যদি আমি গুণ করি, তাহলে 7 ইন্টু 3, 6 ইন্টু 3, তাহলে 3 7 21, 3 6 কত হয় 18। তাহলে সব ক্ষেত্রে কি হচ্ছে বড় হচ্ছে না। যদি সমমানের মানে সেম দুইটা মান যোগ করি বা গুণ করি, তাহলে কি হবে, যে অংশ বড় বড়ই থাকবে, যে অংশ ছোট ছোটই থাকবে। এই হচ্ছে একদম সিম্পল ব্যাখ্যা, বোঝা গেল। এই হচ্ছে কি ক্রম পর্যায় বা অর্ডার পর্যায় স্বীকার্য। এরপরে চতুর্থ পর্যায়ে হচ্ছে কি আমাদের সম্পূর্ণতা স্বীকার্য। সম্পূর্ণতা মানে কি, যখন একটা সংখ্যা রেখে আমাদের কি করে ব্যবধি প্রকাশ করে। ব্যবধি কয় ধরনের হতে পারে, 4 ধরনের হতে পারে। কি কি, খোলা, বদ্ধ, অর্ধ খোলা ও অর্ধবদ্ধ, অর্ধবদ্ধ এবং অর্ধখোলা হতে পারে। ওকে, তাহলে আমরা কি করবো, প্রথমে সম্পূর্ণতা বা স্বীকার্য ব্যবধি কয় ধরনের হতে পারে, 4 হতে পারে। খোলা, বদ্ধ, অর্ধখোলা ও অর্ধবদ্ধ, অর্ধবদ্ধ ও অর্ধখোলা হইতে পারে। তাহলে আমরা যদি হিসাব করি যে প্রথমে কি কি ব্যবধিগুলো একটু লিখে নিই। প্রথমে কি সম্পূর্ণ ব্যবধি, প্রথমে দেখি খোলা ব্যবধি, খোলা ব্যবধি। 2 নম্বর হচ্ছে কি বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধি। 3 নম্বর হচ্ছে অর্ধ খোলা, অর্ধ খোলা ও অর্ধবদ্ধ ব্যবধি, অর্ধ। 4 নম্বর হচ্ছে অর্ধবদ্ধ, অর্ধবদ্ধ ও অর্ধ খোলা। খুবই সিম্পল। যে খোলা ব্যবধি কি, খোলা ব্যবধি যদি দুই প্রান্ত কি থাকে ওপেন থাকে, দুই প্রান্ত যদি কি থাকে ওপেন থাকে, যে একটা ব্যবধি দুইটা কি আছে খোলা আছে, মানে মনে করি 5 এবং কত 6, তাহলে 5 এবং এখানে কি বদ্ধ হবে, একটা গ্যাপ থাকবে আর কি। এটা হচ্ছে কি ব্যবধি, খোলা ব্যবধি। লেটস সে আমরা 5 এবং 6 এর ভিতরে কি করব, আমাদের সীমানা হিসাব করব। তাহলে এখানে কত আছে 4 আছে, এখানে এখানে কত আছে 5.1, 5.2, 5.3, বা এখানে মনে করি 7 আছে, বা এখানে মনে করি 9 আছে। তো
তাহলে এখানে 6, এখানে কত 7, তাহলে আমরা 5 থেকে শুরু করবো, 9 থেকে 9-এর ভিতরে এরিয়াটা আমরা নিব। তো শর্ত হচ্ছে কি আমরা 5-এর থেকে বড় নিতে হবে, 9 থেকে ছোট নিতে হবে, 5 কাউন্ট করতে পারবো না, সেটাই হচ্ছে কি ব্যবধি, খোলা ব্যবধি। আর বদ্ধ ব্যবধি হচ্ছে যদি আমি কি করি এই সম্পূর্ণ অঞ্চলটা নিই, তাহলে 5, 6, 7, 5, 6, 7, এখানে মনে করি 9। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করেছি যে 5 থেকে শুরু করে আমরা যেখানে মনে করি x এর একটা মান, এখানে মনে করি x এর মান 9 পর্যন্ত, যেহেতু বদ্ধ মানে খোলা ব্যবধি, সব বদ্ধ ব্যবধি, তাহলে আমরা কি করবো 5ও নিতে পারবো এবং কি 9ও নিতে পারবো, মানে 5 সহ 9 কি সহ আমরা কাউন্টটা হবে। আর এখানে কি হবে 5 থেকে বড় x এর মান 9 থেকে কি হবে ছোট হবে, মানে 5 থেকে বড় নেব, 9 থেকে কিন্তু 5 কাউন্ট হবে না, 9ও কাউন্ট হবে না। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কি বদ্ধ ব্যবধি। এখন হচ্ছে অর্ধ খোলা অর্ধ ব্যবধি, মানে প্রথমটা কি থাকবে খোলা থাকবে, পরেরটা কি থাকবে ক্লোজ থাকবে। মনে করি এই একটা ব্যবধি, প্রথমে কি আছে অর্ধ খোলা, তাহলে এটা কি থাকবে ওপেন থাকবে, আর এটা কি থাকবে ক্লোজ থাকবে, এটা 5, এটা কত 9। তাহলে এই ব্যবধিটা কত হবে, মাঝখানে অঞ্চলটা মনে করি x, তাহলে 5 থেকে বড় x এর মান 9 থেকে কি ছোট, যেহেতু অর্ধ খোলা তাহলে এটা ক্লোজ থাকবে, কিন্তু এটা 9 ব্যবধি মানে কি 9 সহ 9 নিতে পারবো, কিন্তু কি নিতে পারবো না 5 নিতে পারবো না। 5 থেকে বড় 9 থেকে ছোট বা সমান, মানে প্রথমে কিন্তু খোলা আছে, পরে কি আছে বদ্ধ আছে। এরপর হচ্ছে অর্ধবদ্ধ এবং অর্ধক্ষুদ্র, এখানে এবং অর্ধখোলা। অর্ধবদ্ধ মানে কি প্রথমে কি থাকবে ক্লোজ থাকবে, কিন্তু পরে কি থাকবে খোলা থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের অঞ্চল, এটা যদি x হয় তাহলে 5 থেকে বড় 9 থেকে কি ছোট, তাহলে শর্তটা হচ্ছে 5 থেকে বড় 9 থেকে কি ছোট। তাহলে ক্লোজ কোথায় আছে 5 এর ক্ষেত্রে, সেই জন্য ইকুয়াল হবে, লেস দেন ইকুয়াল। এই হচ্ছে আমাদের ব্যবধি সংক্রান্ত আলোচনা, যে এখানে প্রথমে কি করতে হবে, আবার একটু যদি খোলা ব্যবধি মানে কি দুই প্রান্তে খোলা থাকবে, বদ্ধ ব্যবধি মানে কি দুই প্রান্তে বদ্ধ থাকবে, অর্ধখোলা মানে এক প্রান্ত বদ্ধ এক প্রান্ত খোলা, আর অর্ধবদ্ধ অর্ধখোলা প্রথম বদ্ধ পরে কি খোলা। এই হচ্ছে ব্যবধি সংক্রান্ত আলোচনা। এখন আমাদের একটু সংখ্যা নিয়ে আলোচনা করতে হবে, যে বই যেহেতু দেওয়া আছে যে সংখ্যা তো আমরা পড়লাম, এখানে একে আবার কি করা হয়েছে বেশ একটু বিস্তারিত দেওয়া আছে, আমরা বিস্তারিত না পড়ি, জাস্ট এটা হালকা আলোচনা করবো। এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে কি স্বীকার্যগুলো, এটা আমরা এখন মুছে দিই। NZQR, ওকে। প্রথম আমাদের n নিয়ে আলোচনা করবো। n মানে কি স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, যা কেন্দ্র প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি এর কিছু স্বীকার্য আছে, এর বৃদ্ধি আছে, আমাদের এগুলো জানা দরকার নেই, শুধু স্বাভাবিক সংখ্যাকে কিভাবে প্রকাশ করি এগুলো আমরা আলোচনা করবো হালকা। স্বাভাবিক সংখ্যা মানে n দ্বারা প্রকাশ করা হয়, যারা আমরা জানি কি 0 হবে না। স্বাভাবিক সংখ্যা মানে কি 1, 2, 3, 4 এরকম ডট 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 ইনফিনিটি পর্যন্ত, মানে কি সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা। এরপর হচ্ছে কি জেড, জেড মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট, কি সংখ্যার সেট পূর্ণ সংখ্যা। তাহলে কি শূন্য সহ সকল +-1 +-2 +-3। তাহলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা শুধু পজিটিভ নাম্বার ছিল, কিন্তু আমাদেরকে জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট, এখানে 0 হবে, +-1 +-2 মানে এইভাবে শুরু হবে, -ইনফিনিটি থেকে শুরু করে 0, এখানে কি +-ইনফিনিটি পর্যন্ত। তাহলে সমস্ত রিয়েল নাম্বার, সমস্ত সংখ্যাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, মানে সমস্ত পূর্ণ সংখ্যা মানে কি মাইনাস থেকে শুরু করে 0 থেকে প্লাস পর্যন্ত, পূর্ণ মানে ভগ্নাংশ হইতে পারবে না আর কি। এরপর কিউ মানে ভগ্নাংশ, মূল সংখ্যার সেট, যাদের কি p/q আকারে কি করা যায় প্রকাশ করা যায়, যেমন হাফ, 5/7, এই সবই কি মূল সংখ্যা, এদের কি দ্বারা প্রকাশ করা হয়, √11, কিউ প্রাইম মানে অমূলদ সংখ্যা, এদের কি করা যায় না কোনোভাবে কিউ আকারে, p/q আকারে মানে ভগ্নাংশ আকারে কি করা যায় না প্রকাশ করা যায় না। এই হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যার সেট। এরপর হচ্ছে রিয়েল নাম্বার, যেটা বললাম যাদের বস থেকে তো এগুলো আসছে। তাহলে রিয়েল নাম্বার শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে কি বলে রিয়েল নাম্বার বলে। তাহলে আমরা যদি বলতে যে সবচেয়ে বস বলতে পারি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের সাবসেট হচ্ছে কি মূল সংখ্যা, মূল সংখ্যার সাবসেট হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাবসেট হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। এই ক্রমটা অনেক সময় কি যদি ইন্টারভিউ জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা জেনে রাখবা, সমস্যা নেই। আমাদের ইতে আসতেই পারে, কুইজ আসতে পারে, অসম্ভব কিছু না।
এই কুইজটা আমাদের মনে রাখতে হবে যে সবচেয়ে বড় হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট হচ্ছে কি মূলদ সংখ্যার সাবসেট হচ্ছে কি পূর্ণ সংখ্যার সাবসেট হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। এই হচ্ছে আমাদের কি ব্যবধি সংক্রান্ত এবং মূলত এই অধ্যায়ের যা যা থিওরি জানার দরকার ছিল, বেসিক জানার দরকার ছিল, মোটামুটি আলোচনা করেছি। এখন আমাদের বেশ কিছু থিওরি আছে, থিওরি 1, 3, 4, 5, 6, 7, এগুলো কি খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা আলোচনা করবো। সেই সাথে 2টি এক্সাম্পল আছে 1 এবং 7, এইগুলো আমরা কি করবো এখন প্রবলেম সলভ করবো।